মিস্টার আবির সাহেব, আমি কিন্তু মোটেও পিচ্ছি না, বুঝেছেন? আমি সিঁড়ি দিয়ে ছাদ থেকে নামছি। সিঁড়ির ব্যাকেই দেখা হয়ে গেল মেয়েটির সাথে। মা দুপুরের আগে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল। নীলচে আকাশের রঙগুলো প্রিয়তরী কালো রং ধারণ করে ছেয়ে গেছে বিশাল আকাশ। যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই কাপড়গুলো তুলে নিতে ছাদের দিকে এসেছিলাম। যখন ফিরছি তখনই মেয়েটি আমাকে থামিয়ে কথাটি বলল। আমি চোখ তুলে তাকালাম মেয়েটির দিকে। বাড়িওয়ালার মেয়ে, নাম জান্নাত। দেখতে গোলগাল, মায়াবী মুখশ্রী, চোখে সব সময় চশমা পরে। আমার চুপ থাকা দেখে বলল, কি হলো, এখন কথা বলছেন না কেন? বাড়িটা ৭ তলা, ৬ তলাতে আমরা আর ৭ তলাতে জান্নাতেরা থাকে। এখানে এসেছি বাবা আর মায়ের চাকরি সুবাদে। তবে আসার পর থেকেই এই মেয়েটি মায়ের সাথে এত ঘনিষ্ঠতা অর্জন করবে তা আমি একদমই ভাবতে পারিনি। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। ঠিক তখনই হাতটা বাড়িয়ে আমাকে আটকে বলতে লাগলো, আমাকে দেখে আপনার কেন পিচ্ছি মনে হয়? আমি কিন্তু এখন ইন্টারে পড়ি। সে কারণেই তো তুমি পিচ্ছি। জি না মিস্টার আবির সাহেব, আমি মোটেও পিচ্ছি না। ও আচ্ছা, তাহলে তো তুমি বুড়ি। জান্নাত তার বিড়ালের চোখের ন্যায় আসরিক চোখ দুটি সরু করে আমার দিকে তাকালো। আমি ওর চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। মেয়েটার দুটো চোখেই অজস্র মায়া কেমন একটা ঘোর তুলে দেয়। জান্নাত বলে, যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই মুড খারাপ করতে চাই না আপনার সাথে ঝগড়া করে। তবে আমি বুড়িও না, পিচ্ছিও না। হুম, তা বলেন, আমাকে দেখে আপনার কেন পিচ্ছি মনে হয়? তুমি এমনিতেই পিচ্ছি, দেখার কিছুই নেই। আপনি না একটা শয়তান। হুম। আমি পাশ কাটিয়ে চলে আসলাম কয়েক ধাপ। জান্নাত তখন সেখানে দাঁড়িয়ে আছে। ওর থেকে আরও কয়েক ধাপ আগাতেই বলল, বৃষ্টি পড়ছে, আমার সাথে ভিজবেন? কথাটা শুনে থমকে যাই। জান্নাতের কথা শুনে মনে পড়ে গেল তানিয়ার কথা। যখন বৃষ্টি আসতো তখন সে আমাকে ফোন করে বলতো, আবির বাবু, বৃষ্টি হচ্ছে, আমার সাথে ভিজবে? আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে না, তুমিই ভেজো, এটা পিচ্ছিদের কাজ। আপনি আবার আমাকে? আর কিছু বলার সুযোগ দিইনি আমি। সোজা চলে আসি সেখান থেকে। এই বাড়িতে এসেছি ৮ মাস হলো। যেদিন এখানে এসেছিলাম সেই দিন থেকে প্রায়ই দেখতাম একটা মেয়ে কফি নিয়ে ব্যালকনি চেয়ারে বসে বই নিয়ে পড়তো। আমি যখন বাইরের থেকে আসতাম সব সময় সেখানেই ওকে দেখতাম। আমার দিকে তাকাতো, আমি চোখ নামিয়ে নিতাম। আস্তে আস্তে জানতে পারি মেয়েটা এই বাড়িরই মালিক। আর এক সময় মেয়েটা আমার মায়ের সাথেই ব্যালকনি ছেড়ে আড্ডাতে মেতে থাকতো। মাঝে মাঝে আমার সাথে ২-৪টে কথা বলতো, তবে আমি তাকে পিচ্ছি ছাড়া ডাকতামই না। আর যখনই পিচ্ছি বলতাম সে আমার দিকে রাগি চোখে তাকিয়ে থাকতো। সুন্দরী মেয়েদের রাগানোর মাঝে এক বিরাট অনুধাবিত এক ভালো লাগা আছে। আর যদি সেই মেয়েটি আপনার সামনেই রাগি মুখে বসে থাকে তবে বুঝবেন কতটা মোহনীয় লাগছে তাকে। রুমে এসে কাপড়গুলো ঠিকঠাক করে ব্যালকনির দিকে যাই। ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার ভালো লাগে না। প্রকৃতির এই বৃষ্টিকে আমার মাঝে মাঝে বিস্বাদ সঙ্গী মনে হয়, যেন মনের জমানো স্মৃতিগুলো দুমড়ে মুচড়ে একাকার করে দেয়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ব্যস্ত মানুষগুলো দৌড়ে যাচ্ছে নিদারুণ আশ্রয়স্থলে। রাস্তার বেমানান ঘুরে বেড়ানো কুকুরগুলো ছুটছে এদিক ওদিক। এরকম বৃষ্টিতে কতই না হেঁটেছি তানিয়ার হাত ধরে, জ্বর বাঁধিয়েছি বহুবার। আজ খুব বেশি তানিয়ার কথা মনে পড়ছে, যার মাঝে নিজের অস্তিত্বকে গঠন অনুসারে বহন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। হয়তো আমারই দোষ ছিল। তানিয়া আর আমি একই কলেজে পড়তাম। আহামরি সুন্দরী সে যে তা কিন্তু নয়। ওর সবচাইতে যে জিনিসটা আমাকে বারবার ওর কাছে সাইকেলের মতো টানতো সেটা হলো ওর লম্বা
কালো চুল, মাথায় পেঁচিয়ে রাখা হিজাবের সাথে খানিকটা চুল ওর মুখের উপরে এসে যখন পড়তো, তখন আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। নিজেই মনে মনে বহুবার বলেছি, ইস, আমি যদি তোমার ওই প্রতিরোধ্য চুল হতাম, তবে সারাক্ষণ ছুঁয়ে দিতাম তোমার মায়াবী অধনা। খুব হিংসে হয় আমার তোমার চুলের উপরে। সে কতই না সহজে তোমাকে বারবার ছুঁয়ে দিতে পারে। ধীরে ধীরে তানিয়াকে খুব করে ভালোবেসে ফেলি। লজ্জার মাথা খেয়ে প্রথম বর্ষের শেষের দিকে সবার সামনেই তাকে বলেছিলাম ভালোবাসি। সে দৌড়ে চলে যায় বাড়িতে। আমি ভয়ে আর টেনশানে সপ্তাহখানেক কলেজে যাইনি। পরে যেদিন গিয়েছিলাম, সে আমাকে ডেকে বলেছিল, আমিও তোমাকে ভালোবাসি আবির বাবু। তারপর থেকে শুরু হয় দুজনের পথ চলা। কত বেমানান স্বপ্ন তাকে ঘিরে দেখেছি আমি। স্বপ্নের রংমহলে নিজেকে কখনো যে তার হাত ধরে ঘুরে বেরিয়েছি, তার কোনো ইয়াত্তা রাখিনি। সময়গুলো যেন খুব দ্রুত চলে যায়। এসএসসি পরীক্ষার ঠিক 3 মাস আগেই মা আর বাবার বদলি সার্টিফিকেট চলে আসে। থাকতাম কুমিল্লাতে, যেতে হবে রাজশাহীতে। দৌড়ে ছুটে যাই তানিয়ার কাছে, জড়িয়ে ধরে কাঁদি খুব। সে আমাকে জড়িয়ে নিয়ে বলেছিল, আরে বাবা, আমাকে ছেড়ে তো তুমি একেবারে চলে যাচ্ছ না। তুমি রাজশাহীতে থাকবা আর আমি কুমিল্লাতে। আর এইচএসসির পর দুজনেই চেষ্টা করবে একসাথে থাকার। এমন বাচ্চাদের মতো কেন করো? তোমাকে ছাড়া কি আমার ভালো লাগবে বলো? তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যাবে না তো? কখনোই না আবির বাবু। আর ছেড়ে কোথায় যাব? তোমার অস্তিত্ব তো আমার বিচরণ। সেদিন খুব বৃষ্টি হয়েছিল। দুজনে সেদিন পুরোটা সময় জুড়ে বৃষ্টিতে হেঁটেছিলাম বাঁকা রাস্তায়। মা বাবা দুজনেই চলে যায় ওনাদের গন্তব্যে। কেবল পরীক্ষার জন্য থেকে যাই আমি। তবে পরীক্ষার চাপে তানিয়া আর আমাদের মাঝে কথা কম হতো। একসময় পরীক্ষাও শেষ হয়, চলে আসি আমি রাজশাহীতে। তারপর দুজনের যোগাযোগ হতে থাকে মুঠো ফোনের কলে আর মেসেজে। মাসে একবার করে দেখা করতাম। এভাবে চলে যায় 6টা মাস। একসময় খেয়াল করি তানিয়া যেন কেমন বদলে যাচ্ছে। ঠিকমতো কথা বলতে চাচ্ছে না ও। আমি কল না দিলে সে দিতই না। আমি 10টা মেসেজ দিলে সে একটা দিত। তানিয়ার এমন পরিবর্তন নিজের কাছে ছিল খুব কষ্টের। তানিয়া মেডিকেলে চান্স পায়, আর আমি চান্স পাই পাবলিক ভার্সিটিতে। দুজনের দূরত্ব আরও বেশি হয়ে যায়। দেখা করতে চাইলে আমাকে নানা রকম অজুহাতে সে নিজে দেখাতো। একদিন ওকে না জানিয়ে ওর ভার্সিটিতে যাই আমি। খোঁজাখুঁজির পর দূর থেকে দেখি তানিয়া একটা ছেলের সাথে বসে বেশ হাসির সাথেই গল্প করছে। মাঝে মাঝে ছেলেটার কাঁধে মাথা রেখে হাসছে। আমি পেছন থেকে একটু কাছে যাই, ওদের কথাগুলো শুনি। তানিয়া, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনোই না। তোমাকে ছেড়ে কই যাব? তোমাকে খুব ভালোবাসি, বুঝেছো? কখন যে চোখ বেয়ে পানি নিচে পড়তে লাগলো খেয়ালই করিনি। ঠিক তখনই শুনলাম কে যেন আমাকে বলছে, ভাইয়া, আপনি কি কাউকে খুঁজছেন? এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন তো তাই। তানিয়া ঘুরে তাকায়। আমি ওর চোখের দিকে চোখ দিতেই সে হা হয়ে আমার দিকে তাকালো। আমি আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, এখানে আরশাফুল বলে একজন বন্ধু আছে। সাইকোলজি ডিপার্টমেন্টটা কোন দিকে একটু বলবেন? খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। ও, ওই তো, এদিকে যান। চলে আসি ওদের থেকে। পেছনে ঘুরে একবার তাকিয়েছিলাম। তানিয়া তখনও আমার দিকে তাকিয়েছিল। আমি দূর থেকে মুচকি হেসে চলে আসি। সেদিন রাতে তানিয়া আমাকে ফোন করে বলে, আবির বাবু, আমি জানি তুমি রেগে আছো আমার উপর। প্লিজ আপনি আমাকে আবিরবাবু বলবেন না। আপনার থেকে আমার নামটা শুনতে বড্ড বিরক্তি লাগছে। আমি খুব খুশি হব আপনি আমাকে যদি আর কল না দেন। ভালো থাকবেন। ফোনটা কেটে দিয়ে তখনই আছাড় মেরে ফোন সহ সিমটা নষ্ট করি। এরপর নেশাতে আবদ্ধ হই। নিকোটিনের সাদা ধোঁয়াতে নিজেকে পোড়াতে ব্যস্ত হয়ে যাই। একসময় নিজেকে উপলব্ধি করেছিলাম, যেখানে অন্য কেউ আমার জন্য জীবনের নৌকা না থামিয়ে দিব্যি আছে,
সেখানে সেখানে আমি কেন নিজেকে শেষ করব? ধীরে ধীরে স্বাভাবিক হই। এরপরেই আবার মা বাবার বদলি হয় ঢাকাতে। চলে আসি ওই 7তলা বাড়িতে। আবির যা তো বাবা, ডক্টর ডেকে নিয়ে আয়। জান্নাতের অনেক জ্বর আসছে। ওর বাবা আমাকে ফোন করেছিল, উনি আটকে গেছে কাজে, আসতে পারবে না। মায়ের কথা শুনে বাস্তবে আসি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সব সময় আমাকে জ্বালাবে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, সরি মা, আমি পারবো না। আবির যা বলছি তাড়াতাড়ি কর। আমি কেন করতে যাব? এত ঢং কেন মেয়েটার? আমার একদমই এসব ভালো লাগে না মা। আবির ও কিন্তু সোফাতেই বসে আছে, শুনতে পাবে। তো শুনুক, তাতে আমার কি? তুমি যাও তো এখান থেকে, আর ওকেও বলে দিও যেন আমার সামনে না আসে। ঠিক আছে আবির সাহেব, আমি আর আসবো না। কথাটা শুনেই দরজার দিকে তাকালাম। জান্নাত দাঁড়িয়ে আছে, চোখ দুটোতে পানি টলমল করছে, তা দেখা যাচ্ছে স্পষ্ট। গায়ে মায়ের একটা চাদর। কোনো রকমে দাঁড়িয়ে কথাটা বলে সে চলে যেতে থাকে। মা তখনই বলে, আবির তোর মতো বেয়াদব আর নেই। দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। জান্নাত, তুমি ওর কথায় কষ্ট পেও না, ও ওরকমই। আম্মু, আমি চলে যাচ্ছি, আপনাদের এখানে আর আসবো না। জান্নাত চলে গেল। মা তাকে রেখে দিতে চাইলেও সে জোর করে নিজের ফ্ল্যাটে চলে গেল। এরপর থেকে জান্নাত আমার বাড়িতে আর আসেনি। আমাকে দেখলেই মাথা নিচু করে চলে যায়। আমার সাথে কথাও বলে না ও। শুনেছিলাম সেদিন রাতে আমার বাবা ডাক্তার ডেকে এনেছিল, তারপর থেকে সে সুস্থ। কিন্তু আমার কেমন যেন লাগতে শুরু করে। মেয়েটাকে এভাবে না বললেও পারতাম। ওকে সরি বলা দরকার। আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারপাশটা বৃষ্টির পানিতে বিরাজমান। সন্ধ্যা হয়ে গেছে অনেকখানি আগে। আমি ছাদে যাচ্ছি। আজ কেন জানি বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। ছাদে আসতেই দেখলাম কে যেন সাদা ড্রেস পরে ছাদের কোণাতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। মেয়েটা যে জান্নাত তা বুঝতে বাকি নেই। মনে মনে বললাম, যাক, আজকে তাহলে সরিটা বলেই নেওয়া যাবে। জান্নাত, আমি আসলে অনেক দুঃখিত। সেদিন তোমার সাথে অমন করে কথা বলার জন্য আই এম সরি। হুম প্লিজ কিছু মনে করো না। হুম জান্নাত আর কিছু বলল না। দেখে আমি চলে আসতে যাব, সে সময় জান্নাত বলল, তানিয়ার জন্য আর কত কষ্ট পাবেন আবির সাহেব? আমি চমকে উঠি। মেয়েটা তানিয়ার কথা জানলো কি করে? তা তো জানার কথা না। আমি ঘুরে তাকাতে সে বলল, বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর আসে, যান রুমে চলে যান। আর যে মেয়ে চলে গেছে তার কথা ভেবে কষ্ট কেন পান আপনি? মনে রাখবেন, ভালোবাসলে কেউ কখনো চলে যায় না। যদি সে চলে যায় বা যেতে চায়, তাহলে ভাববেন সে আপনাকে ভালোই বাসেনি। জান্নাতের কথা শুনে ঠিক কি বলবো বুঝতে পারছি না। আমি ওর পাশে এসে দাঁড়াই। মেয়েটা আমার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। চোখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। আমি একটু জোরে হাসলাম। সে বলে, জানেন আবির সাহেব, ছোট থেকে মা নেই আমার। বাবা তার নিজের কাজে ব্যস্ত। আমি কি করি না করি ওনার খোঁজ নেওয়াটাও জরুরি নয়, বরং তিনি কিভাবে তার টাকা বাড়াবেন সেটা নিয়েই তিনি ব্যস্ত। ছোট থেকেই একা থাকি, স্কুল কলেজে আমি সব সময় একা থাকি। একা থাকাটা আমার নেশা এখন। আপনার মায়ের সাথে আমার সখ্যতা গড়ে ওঠে। নিজের মা মনে হয় আপনার মাকে, কিন্তু আপনি সেটা চান না। জানেন, আপনি প্রথম যেদিন এসেছিলেন সেদিন থেকে আপনাকে জোর করে লুকিয়ে লুকিয়ে দেখতাম। হাসি পাচ্ছে তাই না? একটা মেয়ে এমন করে কথা বলছে বলে। হাসি পেলে হাসতে পারেন। আপনার মায়ের সাথে পরিচিত হয়েছি আপনাকে আরও কাছ থেকে দেখব বলে। আপনার মাঝে একটা অন্যরকম মায়া আছে। আপনার মাঝে গোবেচারা ভাব আছে। চুলগুলো কেমন করে স্টাইল দেন, শার্ট পরেন ফিট করে, গোটানো প্যান্ট, সাথে লোফার। জানেন,
আপনাকে কালো প্যান্ট আর সাদা ঢিলেঢালা গেঞ্জিতে কিন্তু দারুণ লাগে। রোজ আপনাকে মায়ের সাথে গল্প করার ছলে আপনাকে দেখা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আপনি তো আমাকে পিচ্ছি বলে পাত্তাই দেন না। পরে জেনেছিলাম আপনি তানিয়ার থেকে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন, মেয়েদেরকে পাত্তাই দেন না। এসব কিন্তু আপনার মা বলেছে আমাকে। আপনি আমার মতো একা থাকেন, ব্যাস। এমনিতেই আপনাকে দেখতে দেখতে কখন যে প্রেমে পড়ে গেছিলাম তা টেরই পাইনি। আর যখন শুনলাম আপনিও আমার মতো একা থাকতে পছন্দ করেন, তারপরে তো আরও বেশি। জান্নাত চুপ হয়ে গেল। বৃষ্টি যেন হুট করেই থেমে গেছে। আমি অবাক হয়ে ওর কথাগুলো শুনছি। পিচ্ছি মেয়েটা এভাবে আমাকে এত কিছু বলবে ভাবতেই পারিনি। আমি বললাম, আরও বেশি করে কি? জান্নাত কোনো কথা বলে না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনাকে ভালোবেসে ফেলেছি আবির সাহেব। সরি আপনাকে ভালোবাসার জন্য। আমি ফিক করে হেসে দিলাম। ভালোবাসার জন্য কেউ কি সরি বলে? মেয়েটা তো দেখি সত্যি একটা পিচ্ছি। আমার দিকে তাকালো, আমার হাসির কারণ সে বুঝতে পারলো না। আমি বললাম, আমি এখন কি করতে পারি? কিছু না, শুধু আমার সাথে কথা বলবেন। আমি আপনাকে খুব বেশি জ্বালাবো, তা সহ্য করবেন। আমি যখন বৃষ্টিতে ভিজবো আপনি আমার সাথে ভিজবেন। ভিজতে ভিজতেই আইসক্রিম খেতে ইচ্ছে করলে আপনি তা নিয়ে আসবেন। আমাকে বকা দিবেন, অনেক বেশি কেয়ার করবেন, আর কখনোই ঝগড়া করতে পারবেন না। খুব বেশি আদর করবেন, চকলেট আনবেন। আর থাক থাক, আর বলতে হবে না। বাপরে, এতগুলো তো পিচ্ছিদের বায়না, এত কিছু। আমি তো পিচ্ছি। আমি আপনার পিচ্ছি হয়েই থাকতে চাই। রাখবেন আমাকে আপনার পিচ্ছি বউ বানিয়ে? ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হলো। হুট করে কারেন্ট চলে এসেছে। ছাদের কোণাতে কোণাতে গোল বাতি লাগানো। জান্নাতের সাদা ড্রেস আপে রঙিন বাতির আলোক ছটা পড়ে যেন আরও মোহনীয় করে তুলেছে তাকে। আমি ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়ালাম। জান্নাত আমার হাতের উপর আঙুল রাখলো। আমি ঘুরে ওর দিকে তাকালাম। মুচকি হেসে বিড়বিড় করে বললাম, এখনো ভালোবাসি বললাম না? তার আগে পিচ্ছি বউ হয়ে গেল মেয়েটা। বুঝতে পারছি মেয়েটাকে নিয়ে প্রচুর জ্বালাতন আমার সহ্য করতে হবে।